সুপ্রিয় দর্শক, প্রবাস সংযোগে আপনাদের স্বাগত। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের জীবন, তাদের কাহিনী ও সুখ দুঃখের গল্প নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে, যা প্রতি শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হচ্ছে খবর সংযোগের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন কানাডা প্রবাসী অনুরুদ্ধ দোদুল সুর। কেমন আছেন ভাই আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রবাস সংযোগের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। কানাডায় কবে যাওয়া হয়েছে, কি ভাবনা থেকে কানাডায় যাওয়া? আমি 2023 সালে জুলাই মাসে এসেছি কানাডাতে। আর কানাডাতে আসার উদ্দেশ্য হচ্ছে একটা বেটার লাইফ, সিকিউরড লাইফ, বাচ্চার জন্য একটা ভালো সিকিউর ভবিষ্যৎ, শিক্ষা, এগুলোর এটার আচ্ছা, কারণেই আসা। এই ভাবনা থেকেই যাওয়া মূলত, তাই না? এই তো ভাবনা থেকে যাওয়া। তাহলে হচ্ছে আপনি 2023 থেকে আছেন, তাহলে আপনি 1 বছর ধরে কানাডায় অবস্থান করছেন। বর্তমানে কানাডায় আপনি কি করছেন? আমি এখন স্টুডেন্ট, ফুল টাইম স্টুডেন্ট, মাস্টার্স ইন ম্যানেজমেন্ট পড়ছি ট্রেন্ট ইউনিভার্সিটিতে। আর পাশাপাশি একটা চাকরি করি। আহ, এবং আমি বাই প্রফেশন মিউজিশিয়ান, সো আমি পারফর্ম করি বিভিন্ন অনুষ্ঠানে। গানটাকে কি আপনি নেশা হিসেবে নিচ্ছেন না পেশা হিসেবে নিচ্ছেন? তো দিন তো নেশাই ছিল, এই দেশে আসার পরে দেখি এটা পেশা হয়ে গেছে। আচ্ছা, ভেরি ফ্যান্টাস্টিক। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু গান নিয়ে কাজ করছেন, দেশের গান এবং সেখানকার আঞ্চলিক গান সম্পর্কে যদি আমাদেরকে কিছু ধারণা দিতেন। আচ্ছা, দেশের গান তো শুধু দেশের মানুষই পছন্দ করে। হুম। আর আহ, মানে দেশের মানুষ বাংলাদেশি ফোক সং শুনতে পছন্দ করে। তারপরে ধরেন ব্যান্ডের গান শুনতে পছন্দ করে। খুব অল্প সংখ্যক মানুষ রবীন্দ্রনাথ নজরুল শুনতে পছন্দ করে। ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ক্যাটাগরির গান শোনে। কিন্তু বিদেশি যারা ধরেন ইংলিশ গান গাইলে, আমি ইংলিশ গান গাই না ইউজুয়ালি, কিন্তু ইংলিশ গান গাইলে আপনি সব দেশের মানুষকে শোনাতে পারবেন এবং সবাই কোনো না কোনো ভাবে কমন গানগুলো কানেক্ট করতে পারে। আর এখানে মোস্ট ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে সাবওয়ে স্টেশন গুলো থাকে প্রত্যেকটাতেই কম বেশি মিউজিশিয়ানরা গিটার প্লে করছে, গান গাচ্ছে, কেউ ভায়োলিন বাজাচ্ছে। যার যা আছে সেটা দিয়ে তারা নিজেদের ইয়ে শো করে, মানে ট্যালেন্টটা দেখায়। এবং মানুষ সেটাতে খুশি হয়ে অ্যাপ্রিসিয়েট করে টাকাও দিচ্ছে। তো এটা একটা ভালো দিক দেখলাম, যে এই দেশে কেউ যদি মিউজিক করতে চায় তাকে আলাদা প্ল্যাটফর্ম দিতে হবে না। সে রাস্তায় দাঁড়িয়ে গান করবে বা পার্কে দাঁড়িয়ে গান করবে, মানুষ চলে আসে গান আচ্ছা, শুনতে। এটা আমাদের দেশীয় কালচারে নেই, কিন্তু বাইরের দেশে বেশি এটার কথা। বেশ জনপ্রিয়তা আছে। ঠিক আচ্ছা, ঠিক। ঠিক আছে। তবে ভাই, আপনি কোন ধরনের গান করতে পছন্দ করেন? যদি বলেন আমার একদম ফেভারিট পছন্দের গান, তাহলে ধরেন মান্নাদের গান হতে পারে, তারপরে শ্রীকান্ত আচার্যের গান হতে পারে। এগুলো হচ্ছে একদম আমার পছন্দের। কিন্তু মানুষ, ম্যাক্সিমাম মানুষ শুনতে চায় ব্যান্ডের গান, একটু চটুল গান, ধরেন আম, ধামাইল গান শুনতে চায় বা ফোক সং শুনতে চায়, লালন গীতি শুনতে চায়। তো ওইগুলোও করা হয়, কিন্তু আমার আমার মনে হয় আমার সাথে স্যুট করে হচ্ছে একটু সফট সং আর কি, মেলোডিয়াস সং। গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা আপনার কণ্ঠে একটি গান শুনতে পারি কিনা? অবশ্যই, অবশ্যই। সেটা কি এখনই শোনাবো নাকি এন্ড অফ দ্য প্রোগ্রাম শোনাবো? হোয়াট ইউ সাজেস্ট? এটা আপনার ইচ্ছা। মানে আপনি কি এখন এখন করতে চাইলে এখন করতে পারেন। আমরা তাহলে এই গানের পার্টটা শেষ করে আমরা পরবর্তী কোশ্চেন গুলাতে চলে যাব। তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে কাছে চায়। কিছু কথা, কিছু আশা নিয়ে জীবনটাতে, অনাবিল সব সুখের ছোঁয়া তোমাকে কাছে চায়। ওই শুধু নীলিমা মনে হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমেরা তোমারই আশায় নীলা। তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে
আসে আরো কাছে পেতে চায় দুরন্ত প্রেম ঝরনা ধারারি মতো ছুটে চলে অবিরত তোমারই ঠিকানা ওই শুধু নীলিমা মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমেরা তোমারই আশায় নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমার যেখানে দুটি মন খোয় ছবির মতো জেগে রয় নীলা তুমি কি চাও না আমার হৃদয়ে ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। থ্যাংক ইউ। কানাডায় কি পরিবার সহ পাড়ি জমিয়েছেন না একাই গিয়েছেন? না, আমি একাই এসেছি। আমার পরিবার দেশেই থাকে। আচ্ছা, কানাডায় বর্তমানে আপনার কোনো আত্মীয়-স্বজন কিংবা পরিচিতজন আছে কিনা? বন্ধু বান্ধব ছিলই আগে থেকে, খুব ক্লোজ বন্ধু বান্ধবী ছিল। তারা ইনিশিয়াল ডেজে খুবই সাপোর্ট দিয়েছে, এখনো দিচ্ছে। আর এখন গানের কারণে আমি বহু মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি, আচ্ছা। যারা অনেক স্ট্যাবলিশড বা অলরেডি এই দেশে সেটেলড অনেক বছর ধরে। এরকম মানুষদের সাথে পরিচয় হচ্ছে এবং তারাও খুব ভালো ভালো মনের। মানে আমরা বলি না যে, অনেকেই বলে যে বাঙালি কমিউনিটি থেকে দূরে থাকবা, আহ এরা ভালো না, বিদেশিদের সাথে মেশার চেষ্টা করো। কিন্তু এই কথাটা ঠিক না। এটা ডিপেন্ড করে, আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনার সাথে আপনার পাশের মানুষটা কেমন ব্যবহার করবে। আচ্ছা। তো আমার মনে হয় অনেক ভালো, বাংলাদেশি মানুষের মনও অনেক ভালো। বাংলাদেশ তথা বিশ্বের নানা প্রান্তের মানুষের কানাডা নিয়ে এক ধরনের আগ্রহ কাজ করে। শিক্ষাগত দিক থেকে বলি, অর্থনৈতিক দিক থেকে বলি, যারা বিদেশে যেতে চান তাদের পছন্দের তালিকার প্রথম দিকে থাকে কানাডা। তো বর্তমান অবস্থার প্রেক্ষিতে আপনি কিভাবে কানাডাকে বিশ্লেষণ করবেন? আমি তো আসলে এত বেশি এক্সপার্ট না এই ব্যাপারগুলোতে, কিন্তু সাধারণ চোখে যেটা বুঝি যে ধরেন কানাডার সরকার খুব বেশি লিবারেল হওয়ায় একদম আনস্কিলড, যারা কোনো কাজ জানে না, ভাষা জানে না, তাদের মতো মানুষদেরকে এখানে এসে রিফিউজি বা অ্যাসাইলাম দিচ্ছে। আহ এটাতে একটা ইম্প্যাক্ট তো পড়ে, কারণ তাদেরকে $750 করে দেয় প্রতি মাসে সরকার তাদের ফান্ড থেকে, যেটা আমরা হয়তো ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকা থেকে ওখানে যাচ্ছে। সেটা একটা। তারা কাজ পাচ্ছে না, বা কাজ পেলেও মার্কেটে হয়তো 20 টাকা দামের কাজ উনি 5 টাকায় করতে রাজি আছে, কারণ ওনার হাতে কোনো চাকরি নাই। সো এই ধরনের জিনিসের কারণে মার্কেটে জবের অবস্থা খুব খারাপ। বাড়ি টাড়ি পাওয়া যায় না খুঁজে। হ্যাঁ, ভাড়া থাকার জন্য যে বাড়ি খুঁজে মানুষ খুব ডিফিকাল্ট, আমি নিজেই ফেস করেছি অনেক। সো এই কারণে আমি বলবো যে এখন একটু কঠিন হয়ে গেছে জিনিসটা। যদিও অনেকে যারা চলে আসছে তারা হয়তো ভাবছেন যে কিছু না কিছু একটা করে ম্যানেজ করে ফেলবেন, হয়তো ফেলবেনও। কিন্তু মানে আগের অবস্থা আর এখনকার অবস্থা বোধহয় সেম নেই, কারণ পুরানো মানুষদের সাথে আমার কথা হয়তো কম বেশি, তো তারা বলেন আগে অনেক বেটার ছিল। আচ্ছা, আগে অনেক বেটার ছিল। তো আগের হ্যাঁ, যেহেতু জিনিসপত্রের দামও কিন্তু এই দেশে অনেক বেশি এখন। হ্যাঁ, 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 জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আসলে পুরো বিশ্ব জুড়েই চলছে। সেক্ষেত্রে কানাডারও রাইট। অবস্থাটা আসলে ভিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই, ট্রু। একইভাবেই চলবে। ট্রু। তো সেক্ষেত্রে কানাডায় যাওয়ার জন্য মানুষের আগ্রহের মূলত জায়গা হচ্ছে পিআর। বিগত বছর পর্যন্ত কানাডা সরকার পিআর নিয়ে যে ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, বর্তমানে পিআর নিয়ে আসলে তাদের কোনো নিয়ম নীতির পরিবর্তন এনেছেন কিনা, বা যারা এখন বর্তমানে কানাডায় অবস্থান করছেন তাদেরকে দেশে ফেরত পাঠানোর কোনো ধরনের আশঙ্কা আপনি করছেন কিনা? আচ্ছা, এখানে তো 2 ক্যাটাগরির মানুষ আমি যেটা দেখলাম, ইনফ্যাক্ট 3 ক্যাটাগরির মানুষ। যারা বাংলাদেশ থেকে পিআর নিয়ে আসে তাদের জন্য তো কোনো সমস্যা নেই, তারা এখানে এসে হয়তো 1-1.5 বছর থাকার পরে পাসপোর্টের জন্য ক্লেম করে। আর আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের জন্য 2 বছর পড়ালেখা করার পরে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হলে তারপরে আমরা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আগে যেটা সহজ ছিল অনেক বেশি, এখন সেটা অনেক কঠিন হয়ে গেছে আমাদের জন্য। আর যারা অ্যাসাইলাম নিয়ে আসছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদেরটা মানে 60-40 বা 70-30 হয়ে গেছে, কারণ তাদের হবে কি হবে না এটা
ডিপেন্ড করে লয়ারের উপরে, যে জাজ আছে তার উপরে, কারণ তারা ভার্ডিক্ট দিবে যে হ্যাঁ আপনাকে মনে হচ্ছে যে আপনার সমস্যা আছে, আপনাকে রাখতে পারি আমরা, তাহলেই রাখবে। তাদের উপরে ডিপেন্ড করে। সো এটা একদম আনসার্টেন, ওইটা বলা যাচ্ছে না যে থাকতে পারবে আর কি এখানে। আচ্ছা, বর্তমান সময়ে যেসব বাংলাদেশের শিক্ষার্থীরা কানাডাকে উচ্চশিক্ষার জন্য বেছে নিতে চাইছে, তাদের হ্যাঁ, উদ্দেশ্যে আপনি কি বলবেন? কানাডাকে কি এই মুহূর্তে বেছে নেওয়া উচিত কি উচিত না? স্টুডেন্ট হিসেবে আসলে লং রানে মানে ওদের তো প্রসেসটা স্লো হবে, লং রানে গিয়ে আমার মনে হয় না খারাপ হবে, কিন্তু অনেস্টলি স্পিকিং আমি যেটা দেখলাম এখানকার এডুকেশন সিস্টেম আপ টু দা মার্ক না। এটা হচ্ছে শুধু একটা মানে পিআর পাওয়ার একটা প্রসেস বা একটা আর্নিং সোর্স হিসেবে এরা ইউজ করে। আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না অন্যরা কি বলবে, হয়তো আমার ইউনিভার্সিটি এমন হতে পারে, এই কারণে আমি বলছি। কিন্তু আমি আমি দেখলাম যে খুবই লো কোয়ালিটির এডুকেশন দিচ্ছে, হ্যাঁ, যেটা আমাদের মতো বাংলাদেশি মানুষের জন্য ওয়ান টুর ব্যাপার। আমরা বাংলাদেশে বোধহয় অনেক ভালো পড়ালেখা করে আসছি। সো যদি কেউ বলে যে আমি ওই দেশে যে পড়ালেখা করে শিখতে চাই, তাহলে আমার কাছে মনে হয় না এই দেশটা অত ভালো, বা এই আমার ইউনিভার্সিটি অন্তত অত ভালো। কিন্তু বেস্ট বেস্ট ইউনিভার্সিটিতে পড়া উচিত। হ্যাঁ, কারণ আমি যেহেতু খরচ করছি, 50 টাকা খরচ করছি, তাহলে ওয়াই নট 70 টাকা বা 80 টাকা। তো আমি বলবো যে পড়লে বেস্ট ইউনিভার্সিটিতে পড়া উচিত। আসতে পারে ভবিষ্যতের জন্য সেটা একটা খারাপ হবে না, কারণ তারা তো স্কিল লেবার হিসেবেই গড়ে উঠবে। আর এই তো এই তো আই গেস আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, আসতে পারবে, তার মানে আপনি উৎসাহিত করছেন। ভাইয়া, কানাডার সব থেকে বড় সুবিধা এবং অসুবিধা নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। ওকে, সুবিধা তো আসলে আমি আমার আমার জন্য যেটা সুবিধা সেটাই আমি মানে দেখতে পাচ্ছি বা বলতে পারবো। সেটা হচ্ছে যে ধরেন আমার একটা বাচ্চা আছে, তো সে এখানে এসে স্কুলে যাবে। তার স্কুলের এডুকেশনটা একদম ফ্রি। এবং আমাদেরকে ওই যে থাকে না যে আমরা বাংলাদেশ চিন্তা করি ইংলিশ মিডিয়াম অনেক হাই, মিডিয়াম কোয়ালিটি ইংলিশ মিডিয়াম, আবার বাংলা মিডিয়াম অনেক খারাপ, এরকম ভাবে চিন্তা করি। এই জিনিসটা এখানে নাই। আপনি গভর্নমেন্টের স্কুল সবাই মোটামুটি সেম ক্যাটাগরি এডুকেশন পাবে। যার মধ্যে ক্যালিবার বেশি থাকবে সে হয়তো বেটার হয়ে বেরোবে আর কি। বিষয়টা এরকম। তো আমার জন্য ওইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আহ, আর অসুবিধা যদি বলি, ও আরেকটা জিনিস বলি, ট্রান্সপোর্টেশন। আমি যে শহরে থাকি টরন্টোতে, ট্রান্সপোর্টেশন ফ্যান্টাস্টিক, খুবই ভালো ট্রান্সপোর্টেশন। আপনার নিজের গাড়ি না হলেও চলবে, মানে 24 ঘন্টাই সরকারি গাড়ি, বাস এগুলো সব চালু থাকে। তো এটা খুবই একটা সুবিধার জিনিস। আর আরেকটা বললেন হচ্ছে অসুবিধা। জি। অসুবিধা অসুবিধা তো অনেক অনেক আছে। ডিপেন্ড করে কে কিভাবে ফেস করবে। ধরেন জিনিসপত্রের দাম অনেক বেশি, এটা কমার সম্ভাবনা কম, বাড়তেই থাকবে হয়তো। আবার এখানে ড্রাগস এর একটা মানে ড্রাগসটা ওপেন একদম, হ্যাঁ, মানে আম, যে কেউ যে কোনো সময় খাচ্ছে আর কি। তো রাস্তায় এরকম অনেক রকম হোমলেস বলে এখানে, মানে ভিক্ষুক বাংলাদেশে, আর এখানে হোমলেস, তো তারা ড্রাগস নেয়, তারা রাস্তায় পড়ে থাকে, জম্বির মতো একটা অ্যাটিটিউড করে। ট্রেনের মধ্যেও এরকম পাওয়া যায়। তো এই এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি, যে এত ওপেনলি ড্রাগস নিতে পারবে এবং পড়ে থাকবে রাস্তার উপরে। এইটা আমার কাছে ভালো লাগে। তো এটা আমার কাছে একটা নেগেটিভ দিক মনে হয়। ভাই, আপনার কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে জীবনযাত্রার সহজলভ্যতা কানাডায় অনেক বেশি, স্বাচ্ছন্দ্যের জায়গাটা অনেক বেশি। তবুও জিজ্ঞেস করব, দেশে ফিরে আসার কোনো ধরনের চিন্তা ভাবনা আপনার কখনো আছে কিনা? না, দেশে ফিরে এই দেশে আসলে একবার কেউ দেশে ফিরে যেতে চায় না, কারণ ফ্যাসিলিটি ওয়াইজ বা সবকিছু মিলে এত আহ, কষ্ট করতে হয়, অনেক হ্যাঁ। কষ্ট করতে হয়, কিন্তু ফিরে যেতে চায় না কেউ। কারণ এখানে আহ, মানে একদম বেসিক যদি বলি যে আম, আপনি বাংলাদেশে রাস্তা পার হতে গেলে আপনাকে 10 বার ভাবতে হয় যে আমি কি পার হব, আমি কি ঠিক মতো পৌঁছাতে পারবো ওই পাশে। কিন্তু এইখানে রাস্তা পার হতে গেলে সব ডিসিপ্লিন ওয়েতে গাড়ি এসে থামে, আমাদের জন্য সিগন্যাল হয়, আমরা রাস্তা পার হই। সো একদম বেসিক বললাম যে আমার জীবনের গুরুত্বটা এখানে খুব বেশি দেয় মানুষ। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। আমরা বেড়াতে যাচ্ছিলাম বন্ধুরা মিলে। তো একটা ওই যে কি বলে এটাকে, একটা বাসে উঠবো। তো বাসে ড্রাইভার বলছে বাসে এখন ওঠা যাবে না, সবাইকে নামিয়ে দিল। কি ব্যাপার দেখি যে অনেক পুলিশ, তারপরে হচ্ছে হেলথ কেয়ারের ডিপার্টমেন্টের লোকজন, অনেক কিছু অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সব নিয়ে চলে আসছে। একজন বাসের মধ্যে অজ্ঞান হয়ে গেছে বলে ওনারা ধারণা করছেন। তো আমরা ওয়েট করে আসছি যে কি হবে, ড্রাইভারও টাচ করতে পারবে না। তো ওই প্যারামেডিক্স বা ডক্টররা এসে ওনাকে একটু ধাক্কা দিয়ে মানে জাগানোর চেষ্টা করলো। উনি
চোখ চোখ মেলে বুঝতে পারলো যে উনি ঘুমায় গেছিল, এতক্ষণ উত্তর দেয়নি, উনি দৌড়। কিন্তু এই একজনের জন্য আমাদের প্রায় 50-60 জনকে ওয়েট করতে হলো প্রায় 10-15 মিনিট। হ্যাঁ, তো বুঝলাম যে ওরা এই একজন মানুষ, সে হয়তো হোমলেস ছিল কিন্তু তার জন্যও অনেক কেয়ার করে। হ্যাঁ, এই যে এতগুলো পুলিশ ডাক্তার টাক্তার এনে এলাহি অবস্থা, তো এটাতে বোঝা যায় যে ওরা আসলে কেয়ার করে। দেশের কোন জিনিসটা আপনি বিদেশের মাটিতে মিস করেন? বিদেশের মাটিতে আমার জন্য একটু ডিফারেন্ট, কারণ আমার দেখা যায় মানে অলমোস্ট এভরি উইকেন্ডেই প্রোগ্রাম থাকে বাঙালি কমিউনিটির সাথে, তাদের সাথে মেশা হয়, খাওয়া দাওয়া তো হয় সেখানে বাঙালি খাবার। তো আমার জন্য একটু ডিফারেন্টই হবে। আমি ফ্যামিলিটাকেই মিস করি বেশি। আমার মেয়েকে মিস করি, আমার ওয়াইফকে মিস করি, বাবা মা, হ্যাঁ, আত্মীয় স্বজন, পরিবারকে বন্ধু অনেক বান্ধব, বেশি মিস করা হয়, বা কাছের মানুষ। যারা প্রিয়জন, কাছের মানুষ তাদেরকে। আচ্ছা, ঠিক ঠিক। আম, ভাইয়া, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই, আম, বর্তমান অবস্থার প্রেক্ষিতে স্টুডেন্ট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসায় বা অন্য যে কোনো ভিসায় কানাডায় যদি কেউ যেতে চায়, সেক্ষেত্রে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? স্টুডেন্টদের জন্য পরামর্শ হচ্ছে তারা আসতে পারে, দেখে শুনে বুঝে শুনে আসতে পারে। যথেষ্ট টাকা যেন ব্যাংকে থাকে, ব্যাকআপ থাকে। মানে অনেকে চিন্তা করে এখানে এসে আমি 50% নিয়ে গেলাম, বাকি 50% ওখানে যেয়ে তুলবো, সেটা বোধহয় সম্ভব না, ইনফ্যাক্ট ইম্পসিবল আর কি। কিন্তু থাকা খাওয়াটা এখানে এসে কাজ করে তোলা সম্ভব, কিন্তু সেটাও সবার ক্ষেত্রে এত ইজি না, বিকজ চাকরিটা এত ইজি না। সো স্টুডেন্টদেরকে একটু ভেবে চিন্তে আসতে হবে। আর যারা ট্যুরিস্ট হিসাবে আসছে তারা তো নিশ্চয়ই বুঝে শুনেই আসছে যে আমি 10 দিন 20 দিন 25 দিন থাকবো, এসে ঘুরে চলে যাবেন। সো অ্যাসাইলামের ব্যাপারটা এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে, যেটা গত 1-1.5 বছর ধরে অনেক মানুষ আসছে এখানে। এখানে বাঙালি এরিয়াতে গেলে আপনি অবাক হয়ে যাবেন, গুলিস্তান মনে হবে আপনার কাছে। আহ তো মানে অ্যাসাইলামের ব্যাপারটা বেশ জটিল হয়ে যাচ্ছে দিন দিন, কারণ এই দেশের মানুষ বা এখানে যারা সিটিজেন তারা পছন্দ করছে না জিনিসটা, আর সামনে ইলেকশন। সো এই গভর্নমেন্টও স্ট্রিক্ট হয়ে গেছে, এই কারণে ভিসাও দিচ্ছে না খুব বেশি। তো মানে এগুলো বিচার বিবেচনা করে যারা বিজনেস পারপাসে আসবেন, ঘুরতে আসবেন, ফ্যামিলির সাথে দেখা করতে আসবেন, তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা থাকার উদ্দেশ্যে ভিজিট ভিসা আসবেন তাদের জন্য একটু কঠিন হবে আর কি। একটু ভেবে আচ্ছা, চিন্তে আসতে হবে। ঠিক আছে। ভাইয়া, আপনি হ্যাঁ, বলছিলেন যে যথেষ্ট টাকা নিয়ে যেতে হবে যারা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন। yes. তো যথেষ্ট টাকা বলতে আপনি আসলে এর অ্যামাউন্টটা বা পরিমাণটা আসলে আপনি কি বলতে বুঝাতে আচ্ছা, চাচ্ছেন? এটা আমি আসলে মিন করছি যে আমার ইউনিভার্সিটির খরচ যদি 100 টাকা হয়, হুম। হ্যাঁ, আমার উচিত আমার 120 টাকা নিয়ে আসা। আচ্ছা। হ্যাঁ, কারণ এখানে অনেক খরচ। হ্যাঁ, আর ইউনিভার্সিটি টাকা 20 ঘন্টা কাজ করতে সুযোগ পাই আমরা স্টুডেন্টরা উইকলি। তো 20 ঘন্টায় ইউনিভার্সিটির জন্য টাকা তোলা সম্ভব না। অনেকে লিভিং ও তুলতে কষ্ট হয়ে যাচ্ছে। লিভিং মানে থাকা খাওয়া আর কি, চলাফেরা। ঠিক। তো এই জন্য বলবো যে যথেষ্ট টাকা নিয়ে আসতে। ধরেন আমার ইউনিভার্সিটির খরচ 100 টাকা, 2 বছরের খরচ হবে 100 টাকা, 25 টাকা করে প্রতি বছর। তাহলে আমি 120 টাকা নিয়ে আসবো, সো দ্যাট আমার 20 টাকা হাতে ব্যাকআপ থাকে। আবার লিভিং কস্ট, সাপোজ 100 টাকা 1 বছরের জন্য, তাহলে ওই 100 টাকা আমি নিয়ে আসবো। আমার খরচ হোক বা না হোক, আমার এখানে থাকুক, সো দ্যাট এটা আমার ব্যাকআপ হিসেবে থাকে, যে কোনো বিপদে আপদে আমার কাজে লাগে। কারণ আপনি চাইলে তো আর এখানে আম করে টাকা নিতে পারছেন না, সো আনাতেও পারছেন না। আর যখন আনাবেন হয়তো তখন কারেন্সির রেট অনেক হাই হয়ে যাবে। তো অনেকগুলো বিষয় আছে হিসাব নিকাশ করার, কিন্তু আমি বলবো যথেষ্ট ব্যাকআপ মানি থাকলে তবেই আসতে, কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, 6 মাস কিংবা 1 বছর পর, আমরা যতটা জানি যে 6 মাস কিংবা 1 বছর পর পার্ট টাইম জব করে স্টুডেন্টরা মানে বাসা থেকে যে টাকাটা নিয়ে যায়, তার হুম। পরবর্তীতে যে একাডেমিক ফিস সেটা তারা নিজেরাই পে করতে পারে, প্লাস হচ্ছে লিভিং কস্ট এবং বাদ বাকি যত খরচ আছে। এটার আসলে সত্যতার জায়গা আসলে কতটুকু? বা আপনি এটা যে পার্ট টাইম জবটা করছেন সেখান থেকে কি আপনি শুধুমাত্র লিভিং কস্টটাই উঠাতে পারবেন? একাডেমিক কস্টটা কি আপনার ফ্যামিলিকে বিয়ার করতে হবে কিনা? হুম, এটা ইম্পসিবল। হ্যাঁ, যারা বলে বা আগে হয়তো হতো আমি জানি না, না, আমার দেখা মতে এটা ইম্পসিবল এই মুহূর্তে। কারণ আহ, আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি 1 উইকে আপনি 400 ইনকাম করছেন, হুম। 4 উইকে আপনি 1600 ইনকাম করছেন। এইটাই হবে, এর বেশি হবে না। সো এই টাকা দিয়ে আপনি থাকা খাওয়াটাই কমপ্লিট করতে পারবেন, 1200-1300-1400 টাকা কমপ্লিট করতে পারবেন। আর 200 টাকা হয়তো বাঁচতে পারে, কিন্তু তাতে তো আপনার অন্য খরচও আছে।
হুম। হ্যাঁ, জি। সো আপনি পারবেন না ওই টাকা দিয়ে টিউশন ফিস দিতে। তার মানে বেশ ব্যয়বহুল একটা অবস্থার দিকে চলে যাচ্ছে সবকিছু যা বোঝা খুবই যাচ্ছে। ব্যয়বহুল। ওই জন্যই বলছি যে পড়ালেখার টাকাটা যেন সবার ব্যাংকে থাকে। অনেকে চিন্তা করে হাফ ডান নিয়ে আসবো, হাফ পরে আনবো। এটা করা যাবে না। আচ্ছা। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত আপনার মূল্যবান কথাবার্তা আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন প্রবাস সংযোগের দ্বিতীয় পর্ব। আগামী পর্বে হাজির হব অন্য কোনো দেশের অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সামিহা তাবাসসুম। খবর সংযোগের বিশেষ আয়োজন প্রবাস সংযোগের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ।